আমি তোমাদের অনির্বাণ স্যার। আজ আমি তোমাদের পড়াবো অভিশ্রাবণ সম্বন্ধে। পেজ হচ্ছে 215। আমরা তার আগে ব্যাপন সম্বন্ধে আমরা পড়েছিলাম। ব্যাপন যতগুলো প্রত্যেকটা প্রশ্ন আছে ব্যাপনের প্রত্যেকটা অংশ তোমরা খুব ভালো করে কিন্তু পড়ে নিও। যদি কারো সমস্যা হয় আমার ভিডিওটা একবার দেখে নিও, তাহলে তোমাদের সমস্যাগুলো মিটে যাবে। তো ব্যাপন সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি, আজ আমরা পড়বো হচ্ছে অভিশ্রাবণ সম্বন্ধে। তো তোমাদের আগে একটি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে জীবন কুশলতা। সেটা আশা করি তোমরা যারা যারা যুক্ত থেকেছো তারা প্রত্যেকেই সেই ক্লাসটি দেখেছো, এবং আমরা যখন নতুন ক্লাসে আবার যখন যাব তখন সেই যে চ্যাপ্টারটি থেকে আমরা পড়েছিলাম সেই চ্যাপ্টারটি আমি আবার আলোচনা করে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তো আমরা একটা খণ্ড থেকে পড়েছিলাম, সেটা দুটো ক্লাসের সঙ্গে একসঙ্গে বলে তাই তোমাদেরকে আমি যুক্ত হতে বলেছিলাম। তোমরা যুক্ত হয়েছো এবং ক্লাসটি তোমরা প্রত্যেকেই করেছো। যাই হোক, তোমরা প্রত্যেকে ক্লাসটি আশা করি ভালো করে বুঝেছো, কোনো সমস্যা দাঁড়ায়নি। আজ তোমাদের আমি অভিশ্রাবণ সম্বন্ধে পড়াবো। তোমরা প্রত্যেকে জয়েন হচ্ছ আস্তে আস্তে। আমি আরো 3 থেকে 4 মিনিট দেখে নিয়ে ক্লাসটা শুরু করব। তোমরা প্রত্যেকে জয়েন করো এবং তোমাদের যেরকম ভাবে রোল এবং সেকশন লিখতে বলেছি ঠিক সেরকম ভাবে রোল এবং সেকশনটাকে লেখো, ঠিক আছে? এবং 2-1 গল্প করছো, তারা গল্প করো না। প্রত্যেককেই পড়ার জন্য এখানে আমরা আসছি, পড়াটাই আমাদের দরকার, সেই অনুযায়ী আমাদের করতে হবে, ঠিক আছে? তো পেজ হচ্ছে 215 পেজটা তোমরা রেডি রাখো। এই পেজটারই আজকে আমি তোমাদেরকে বুঝাবো। প্রত্যেকে আসো, আর 2 থেকে 3 মিনিট পরে আমি ক্লাস শুরু করে দেবো। এখন আমি তোমাদের খুব বেশিক্ষণে ক্লাস নিচ্ছি না, 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট, তার মধ্যেই আমি ক্লাস শেষ করছি। তো ব্যাপনের ক্লাসটা বড় আছে, আমি জানি না কতক্ষণ তোমাদের এই ক্লাসটা চলবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের এই গুরুত্বপূর্ণ অংশটা খুব ভালো করে পড়তে হবে। এই জায়গাটা যদি আমরা খুব ভালো করে না পড়ে থাকি তাহলে আমাদের কিন্তু অভিশ্রাবণ জায়গাটা সমস্যা রূপেই থেকে যাবে। কারণ আমরা হয়তো জীবনবিজ্ঞানে ব্যাপন অভিশ্রাবণ পড়ছি, মনে হতে পারে এটা ভৌত বিজ্ঞানের জায়গা। হ্যাঁ, সত্যি এটা ভৌত বিজ্ঞানের জায়গা, কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে যেগুলো এই অভিশ্রাবণ এবং ব্যাপনের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কাটাতে কখন পারা যেতে পারে? যখন তুমি খুব ভালো করে বুঝবে এবং সেটাকে তুমি নোট ডাউন করবে। দেখো, আমি আবার বলবো যে আমার যে ক্লাসগুলো আগে হয়ে যাচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকেই সেই ক্লাসগুলোকে ফলো করো এবং মাথায় রাখবে যে আমি হয়তো নেক্সট শনিবার তোমাদের পরীক্ষা নিতে পারি। তো প্রত্যেকে রেডি হও চ্যাপ্টার ওয়াইজ। আমি পুরো একসঙ্গে পুরো চ্যাপ্টার নিব না, আমার ব্যাপন অভিশ্রাবণের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমি তোমাদেরকে মেনশন করে দেবো কোন কোন জায়গায় আমি তোমাদেরকে নিব। এবং সেটা ধরে রাখো 1 ঘন্টা 10 মিনিট মতো পরীক্ষার টাইম যাবে, শিডিউল যাবে, এবং সেখানে সেটা লাইভ রূপেই থাকবে। এবং তোমাদের পরীক্ষা দেওয়ার সময়ের পরে পরই 10 থেকে 15টা মিনিট মতো আমি সময় দেব। তারপরে সেটা আমি খাতা তোমাদের কাছ থেকে সেটা যেখানে দিতে বলবো সেখানে তোমরা দিবে। ক্লাস 6-এর পরীক্ষা নেওয়া হয়ে গেছে, একটি পরীক্ষা নিয়েছি, আরো পরীক্ষা ওদের নেব, এবং তোমাদেরও পরীক্ষা সম্বন্ধে আমি তোমাদেরকে জানালাম। তো প্রত্যেকে মাথায় রেখে পড়াশোনা শুরু করো, কারণ আমাদের কিন্তু এই যে পরিবেশের সজীব উপাদান গঠন বৈচিত্র্য যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, এই চ্যাপ্টারটাতে কিন্তু আমাদের পুরো পার্ট পার্ট করে অল্প অল্প করে আমরা কিন্তু পড়ে ফেলেছি। শুধু আমাদের বাকি আছে অভিশ্রাবণ এবং তার কিছু অংশ, সে অংশগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। তো প্রত্যেককে একটা কথাই বলার যে তোমরা ক্লাসগুলোকে কিন্তু মেনটেন করো, এবং এই ক্লাসগুলোকে অনেকেই তোমরা কি করছো যে রোল কল প্রেজেন্ট দিয়েই তোমরা চলে যাচ্ছ। ভেবো না যে সেটা তোমাদের দেখা হচ্ছে না, সেটা কিন্তু পুরোপুরি মেনশন চলে আসে, ঠিক আছে? এবং জানি না তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হতে গেলে সেটা অবশ্যই বলো। লাইক ডিসলাইকের দিকে আমি যাচ্ছি না, ডিসলাইক পড়ছে পড়ুক। তোমাদের কেউ আজকে প্রশ্ন করেছিল যে স্যার ডিসলাইক পড়ছে, সেটা আমি খুব ভালো করে জানি কারা দিচ্ছে কি দিচ্ছে, পুরো গন্তব্য জানা হয়ে গেছে। কিন্তু আমরা স্যাররা, আমি স্যার বা আরো যেসব স্যারদের পড়ছে তারা আমরা এটা নিয়ে ভাবতেই যাচ্ছি না, আমরা পড়ানোটাকে নিয়েই ভাবছি। যারা দিচ্ছে তাদের ধরতে
সময় লাগবে না, তারা ধরা পড়ে গেছে অলরেডি। তো তাদেরকে আমরা কিছু বলছি না, শুধু দেখছি কত তারা দিতে পারে এবং সেটা চালিয়ে নিয়ে যেতে পারে, সেটা আমরা প্রতিনিয়ত সেটাকে দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা নিয়ে আমি যাব না, বলবো না, আমাদের পড়ানোর কাজটাই পড়ানো। তো আমি আজকে এখন তোমাদের অভিশ্রাবণটাকে পড়াবো। তো যাই, দেখো পেজ হচ্ছে 215। তো এখানে দেখো লেখা আছে পটাটো চিপস কি করে তৈরি করে জানো? দেখো আমরা প্রত্যেকে চিপস খাই, বাড়িতে যে আমরা আলু খাই সেটাকে যদি খুব স্লাইস করে সুন্দর করে যদি কাটা হয় এবং কিছু জিনিস মেনটেন করে যদি সেটাকে যদি ব্যবহার করা হয়, তাহলে আমরা কিন্তু পটাটো চিপস পাবো। দেখবে তোমরা পটাটো চিপসের পিছনে কি 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 দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু খুব ভালোভাবে মেনশন করা হয়, তোমরা যদি লক্ষ্য করো। তো বলছে আলুকে পাতলা গোল চাকরিতে করে কেটে নুন জলে ভিজে, নুন মানে লবণ জলের কথা বলছে, ভিজিয়ে রাখা হয় 2-3 ঘন্টা। এতে কি হয় বলো তো? বলছে দেখো এই যে দেখো আমরা বাড়িতে, এটা তো একটা ক্ষেত্রে বললো, দেখবে তোমার বাড়িতে যদি আঙুর থাকে, ঠিক আছে, আঙুরকে যদি তুমি যদি শুকিয়ে দাও তাহলে সেটা কিন্তু কিশমিশে পরিণত হয়, আবার কিশমিশটাকে তুমি যদি জলে ফেলে দাও সেটা আঙুরে পরিণত হয়। তার মানে দেখো একটা জিনিস এখানে দেখো যে কিশমিশ থেকে আঙুর যখন যাচ্ছে তখন তার কিছু পরিমাণ শুকিয়ে সেটা কিন্তু আঙুর থেকে কিশমিশে বলছি কিন্তু, হ্যাঁ, আঙুর থেকে কিশমিশ যখন যাচ্ছে তখন কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে, আবার কিশমিশকে যখন তুমি জলে ফেলছো সেটা তখন ফুলে উঠছে। তার মানে কি জিনিসটা কিছু ঘটছে, সেই ঘটাটাই এখানে আজকের আলোচনা। তো দেখো বলছে, প্রথমে বলছে যে তোমার মা কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলেন, ঘন্টা খানেক পরে তুমি দেখলে কিশমিশগুলো জলে শুষে ফুলে উঠেছে। তাহলে উপরের ঘটনা দুটো পরস্পরের ঠিক উল্টো। প্রথম ক্ষেত্রে বাইরে নুনের গাঢ়ত্ব বেশি ছিল বলে আলু থেকে জল বেরিয়ে এসছে, দ্বিতীয় ক্ষেত্রে কিশমিশের মধ্যে দ্রবণটা গাঢ় ছিল তাই জলে ডোবাতে কিশমিশ জলে শুষে নিচ্ছে। তার মানে এই যে পার্থক্যগুলো আমরা দেখছি, দুটো ক্ষেত্রেই কোষের পর্দার মধ্য দিয়ে জল ঢুকছে বেরাচ্ছে, গ্যাস বা তরলের মধ্য দিয়ে বিভিন্ন যৌগের ব্যাপনের কথা আমরা আগেই জেনেছি। এখানেই জীবন্ত কোষের পর্দার মধ্য দিয়ে ব্যাপন ঘটেছে। কোষ পর্দাকে আমরা প্রাথমিকভাবে অর্ধভেদ্য বলতে পারি, কারণ এর মধ্যে দিয়ে জল অণুরা যেতে আসতে পারলেও সব অণু আর আয়নরা পারে না। কোনো কোনো অণু বা আয়ন চলাচল করতে পারে বলে একে বিভেদনমূলক ভেদ্য পর্দা বলে। তাহলে দেখো বিভেদনমূলক ভেদ্য পর্দা সম্বন্ধে আমরা জানলাম। তো প্রথমে আমরা আসি যে অর্ধভেদ্য পর্দা একটা শব্দ পেলাম। তো অর্ধভেদ্য পর্দা কি? যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল সক্ষম, তবে দ্রাব অণু কিন্তু সেখানে চলাচল করতে পারে না, তাকেই বলছি আমরা অর্ধভেদ্য পর্দা। তো এখানে এই অর্ধভেদ্য পর্দাটা আমাদের জানা দরকার, ঠিক আছে। তার মানে আমরা এখানে প্রথমে একটা উদাহরণ পেয়ে গেলাম কোষ পর্দা, ঠিক আছে, সেটা উদ্ভিদ দিয়ে দেখা যায়। তারপরে দেখো আমরা আসছি যে বলছি ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা কি আমরা বলতে পারি? যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক উভয় অণু চলাচল করতে পারে তাকে আমরা ভেদ্য পর্দা বলি। যেমন দেখো আমরা বলতে পারি যে ফিল্টার কাগজ, ঠিক আছে। এবার দেখো এরপরে আমরা চলে আসছি যে এইখানে যে এই যে আমরা শব্দগুলো যে ব্যবহার করছি, এই শব্দগুলো কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। তারপর দেখো অভেদ্য পর্দা। অভেদ্য পর্দা মানে হচ্ছে যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক কোনো অণুই চলাচল করতে পারবে না, তাকে আমরা বলবো হচ্ছে অভেদ্য পর্দা। যেমন দেখো আমরা কোনো খাবার জিনিস কিনে নিয়ে আসতে গেলে প্লাস্টিকে করে নিয়ে আসি, তাহলে প্লাস্টিক থেকে দেখো তুমি যদি জল ভরে নিয়ে আসো বা জলে আমরা প্লাস্টিক রূপে ব্যবহার করি সেটাকে খাওয়ার জন্য, যেটাকে আমরা বলি জলের বোতল, দেখো যদি সেখানে যদি ফুটো না থাকে তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে না। তার মানে সেটা হচ্ছে অভেদ্য পর্দা। তার মধ্যে আমরা দ্রাবক কি করি সেটাকে আমরা নিয়ে আসতাম, আমরা সোজা উত্তর আমরা বলতে পারি প্লাস্টিক, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমরা অভিশ্রবণের সংজ্ঞা যদি যাই তাহলে আমরা বলবো যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করা দুটি ভিন্ন ঘনত্বের, আবার বলছি যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করা দুটি ভিন্ন ঘনত্বের কিন্তু সমধর্মী দ্রবণের অণু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে বা বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে আমরা বলছি হচ্ছে অভিশ্রাবণ বলে থাকি। তো এখানে দেখো আমরা ব্যাপন এবং অভিশ্রাবণের ক্ষেত্রে পড়েছিলাম। তাহলে ব্যাপন এবং অভিশ্রাবণে, তাহলে ব্যাপনের ক্ষেত্রে যদি বলি তাহলে কি হয় কি, যে ব্যাপনের ক্ষেত্রে আমরা বেশি ঘনত্বের অংশ থেকে কম ঘনত্বের দিকে আসি, তাহলে আর এখানে কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আসে অভিশ্রাবণে। তাহলে এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং ব্যাপনের ক্ষেত্রে কোনো পর্দার প্রয়োজন হয় না, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় না, কিন্তু অভিশ্রাবণের ক্ষেত্রে তোমার পর্দার প্রয়োজন হয়। পার্থক্য তোমাদের এখান থেকে তোমরা মেনশন করে নিতে পারছো, তুমি পার্থক্য লিখে ফেলতে পারবে, ঠিক আছে। এবং মাথায় রাখবে যে ব্যাপনের ক্ষেত্রে দ্রাব কোনো প্রয়োজন হয়, কিন্তু
কিন্তু অভিশ্রাবণের ক্ষেত্রে শুধুমাত্র দাবক অণু হলেও চলবে। তাহলে এই যে আমরা এই যে জায়গাগুলো পরপর করে পড়ছি, এই জায়গাটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো তারপরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, সেখানে দেখো দেওয়া আছে যে অভিশ্রাবণ কাকে বলে, দেওয়া আছে বলছে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে দ্রবণের দ্রাবক অণু দিয়ে যাওয়া আসার ঘটনাকে অভিশ্রাবণ বা অসমোসিস বলে। তাহলে আমরা আমরা অভিশ্রাবণকে কি পাচ্ছি, অসমোসিস। তো দেখো এখানে কিছু কথা আছে, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্য শর্ট কোশ্চেন রূপে আসতে পারে। বলছে জীবকোষ ছাড়া আর কি অন্য কোথাও অভিশ্রাবণ হয় না? নির্জীব পরিবেশে তো অভিশ্রাবণের জন্য কোষ পর্দা নেই। তাহলে এর দেখো কি বলছে, বলছে কৃত্রিম অর্ধবেদ্য পর্দা সেলুলোজ অ্যাসিডেট দিয়ে তৈরি করা হয়। ভেড়া, ছাগল, বাছুর ইত্যাদি প্রাণীর চামড়া দিয়ে। পার্চমেন্ট হলো প্রকৃতিজাত অর্ধবেদ্য পর্দা, প্রকৃতিজাত অর্ধবেদ্য পর্দা। তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নিও, সেরকম ভাবে গুরুত্বপূর্ণ খুব একটা না। এখানে অর্ধবেদ্য পর্দার একটা দেখিয়েছে বলতে কি, দুটো নল তৈরি করা আছে, এরকম দুটো নল তৈরি করা আছে, নলের মাঝখানে একটি পর্দা আটকে দিয়েছে। পর্দা আটকে দেওয়ার ফলে কি হচ্ছে কি, এই যে দুটো পর্দার মধ্যে অণুরা তাদের মধ্যে যেতে পারছে কি পারছে না সেটা এখানে বলছে। দেখো বলছে যে দুমুখ খোলা ইউ আকৃতি নলের মাঝখানে একটা অর্ধবেদ্য প্রাচীর বা পর্দা আছে। বাদিকে এ অংশ আছে গাঢ় চিনির দ্রবণ, ডান দিকে বি অংশ আছে বিশুদ্ধ জল। তো এখানে বলছে, দেখো বলছে যে অর্ধবেদ্য পর্দাটা এমনই যে জলের অণুরা পারলেও চিনির অণুরা তার মধ্যে যেতে পারে না। তাহলে এই যে আমরা যে অর্ধবেদ্য পর্দার কি কাজ আমরা পেয়ে যাচ্ছি, আমরা সোজা কথায় বলতে পারি যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু সহজে চলতে পারবে কিন্তু দ্রাব অণু যেতে পারবে না, সেটাই এখানে বোঝাচ্ছে, সেটাই অর্ধবেদ্য পর্দার ক্ষেত্রে বলা হচ্ছে, সেটাই এখানে আমাদের মেনশন করতে হবে। দেখো বলছে যে এই যে কথাগুলো যে আমরা পড়ছি এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। দেখো এরপরে দেখো একটি কথা বলছে, তারপরে দেখো দেওয়া আছে অভিশ্রাবণ কি থামানো সম্ভব। বলছে যদি আমরা প্রথমে চিনি দ্রবণের দিকটা একটা পিস্টন দিয়ে বাইরের দিকে চাপ দিই তাহলে অভিশ্রাবণ থামানো যেতে পারে। তাহলে এখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে অভিশ্রাবণ থামানো যেতে পারে। যে ন্যূনতম চাপ দিলে গাঢ় দ্রবণের দিকে জলের অণু ঢুকে পড়া থামানো যায় তাকে গাঢ় অভিশ্রাবণের চাপ বলে। তাহলে তাকে অভিশ্রাবণ চাপ কাকে বলে আমরা পেয়ে গেলাম। তাহলে চিনির দ্রবণে চিনির গুরুত্ব যত বাড়বে অভিশ্রাবণ চাপও তত বাড়বে। তাহলে দেখো এর থেকেই উপরের কথা কোনটা সঠিক কোনটা ভুল আমরা বলে দিতে পারছি। বলছে চিনির দ্রবণে অভিশ্রাবণ শুরু হওয়ার কিছুক্ষণ পর চিনির মোট পরিমাণ কমে যাবে, গাঢ় দ্রবণটায় জল ঢুকে পাতলা হয়ে যাবে। আবার একটা কি বলছে, চিনির দ্রবণে অভিশ্রাবণ শুরু হওয়ার কিছুক্ষণ পর চিনির মোট পরিমাণ একই থাকবে, গাঢ় দ্রবণে জল ঢুকে যায় পাতলা হবে। কারণ আমরা যে নিচের যে ব্যাখ্যাটি পড়লাম তার থেকে আমরা খুব সহজে বলতে পারি চিনির দ্রবণে চিনির গাঢ়ত্ব যত বাড়বে অভিশ্রাবণ চাপ তত বাড়বে। তার মানে আমরা এখান থেকে খুব সহজে এটা উত্তর পেয়ে যাচ্ছি। এরপরে দেখো বলছে কোষ এবং তার জলীয় পরিবেশে অভিশ্রাবণ চাপের পার্থক্য কি ঘটে। বলছে দেখো এখান থেকে আমরা তিনটা পার্ট পেয়ে যাবো, তিনটা পার্ট খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রথমে বলছে যে অভিশ্রাবণ চাপ হলো এমন দুটো দ্রবণকে যদি অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখা হয় তাহলে সামগ্রিকভাবে কোনো ব্যাপন ঘটবে না। এর মানে জলের অণুরা কোনো দিকে বেশি পরিমাণে ঢুকতে থাকছে এমন কিছু ঘটবে কি ঘটবে না সেটাই এখানকার দ্বারা আমরা বলতে পারবো। তো এখানে তিনটা অংশে ভাগ করা হয়। তিনটা অংশ বলতে গেলে কি, প্রথম অংশ হচ্ছে অতিসারক যাকে আমরা হাইপারটনিক বলবো, তারপরে আমরা বলবো সমসারক আইসোটনিক, তারপরে বলবো হচ্ছে লঘুসারক যাকে আমরা বলবো হাইপোটনিক। কেন হাইপো বলছি, দেখো হাইপার মানে অনেক বেশি, হাইপো মানে অনেক কম, আর আইসো মানে সমান, একদম সমান। তো আইসোটনিকটা আমার পরে আমি সংজ্ঞাটা বলবো। তাহলে আমরা প্রথমেই যদি আমি অতিসারক সংজ্ঞাটা যাই তাহলে কি বলবো যে কোষের বাইরে বা বহিঃকোষীয় দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা বেশি যদি হয় সেই দ্রবণকে আমরা অতিসারক দ্রবণ বলবো। আর লঘুসারক দ্রবণ হচ্ছে হাইপোটনিক। তার মানে আমরা একই সংজ্ঞার আলাদাভাবে বলবো না, একই বলবো কিন্তু সংজ্ঞাটা একটু যদি ঘুরিয়ে নিই তাহলে উত্তর হয়ে যাচ্ছে। কি বলবো, কোষের বাইরে বা বহিঃকোষীয় দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা যদি কম হয় তাহলে ওই দ্রবণকে লঘুসারক বা হাইপোটনিক বলে ঠিক আছে, হাইপোটনিক। তো এবার এরপরে আমরা চলে আসছি সমসারক বা আইসোটনিক। কোষের বাইরের দ্রবণের ঘনত্ব এবং কোষীয় দ্রবণের ঘনত্ব যদি সমান হয় এবং কোষের বাইরের ওই দ্রবণটিকে কোষের সাপেক্ষে বলা হয় সমসারক দ্রবণ। তাহলে এখানে দেখো আমাদের বইয়ে সেই জিনিসটাই লেখা আছে, বলছে যদি কোনো কোষের বাইরে দ্রবণের অভিশ্রাবণ চাপ কোষের দ্রবণের মধ্যে বা দ্রবণের চেয়ে বেশি থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে হাইপার কথাটা যদি যাই তার মানে বেশি। এবার হাইপার দেখো এখানে
গ্রিক শব্দ হচ্ছে হাইপার, ঠিক আছে। তারপরে চলে দেখো হাইপো, বলছে যদি কোষের মধ্যে দ্রবণের অভিস্রাবণ চাপ বাইরের চাপের থেকে যদি বেশি, দেখো আমাদের ক্ষেত্রে অপোজিট এখানে চলে আসছে, বলছে কি বাইরের দ্রবণটাকে কোষের দ্রবণের তুলনায় হাইপারটোনিক বলা হবে কখন, যখন ক্রমশ বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকছে। তার মানে একটা কথাই মাথায় রাখতে হবে, হাইপার মানে কোষ থেকে জল বেরিয়ে যাবে, হাইপো মানে কোষের ভিতরে জল প্রবেশ করবে। এটা তুমি যদি মাথায় ঢুকিয়ে নাও তাহলে খুব সহজে। এবং আইসোটোনিকটা কি, সমস্যাটা কি, দুটো কোষের জল সমান হয়ে যাবে। তার এই জায়গাগুলোকে কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, এই ভালো করে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আমরা পরে ব্যাখ্যা করছি। আগে আমি অভিস্রাবণের ক্ষেত্রে টুকরো কথাটা বলে ফেলছি। দেখো এখানে বলছে যে এখানে এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকটাই আলোচনা করব, এটা পরে আলোচনা করব, ঠিক আছে। গাঢ় নুন জল হলো লোহিত রক্তকণিকার সাপেক্ষে, তার মানে আরবিসির ক্ষেত্রে বলছে লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপারটোনিক। এই দ্রবণে মেশালে রক্তের অভিস্রাবণ চাপ অনেক বেড়ে যায়, তখন রক্তনালী মানে আমাদের রক্তনালী যে জালক থাকে সেই জালকটা বাইরে থেকে প্রচুর রস টেনে নেবে। রস যখন টেনে নেবে তখন কি হবে, দেখো তুমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ যদি তোমাদেরকে দিই, তুমি একটা বেলুনকে ফুলাতে একটা সীমা পর্যন্ত বেলুনটা তোমার সেই হাওয়াটা প্রবেশ করবে, যখন তার সীমার বাইরে চলে যাবে তখন কি হবে, ফেটে যাবে। ঠিক সেরকমই রক্তের আয়তন এবং রক্তচাপ বেড়ে যাবে, তার ফলে কি হবে, সেটা ফেটে যেতে পারে। তো তার ফলে বোঝা যাচ্ছে ফেটে যাওয়া মানে বিপদ ঘটবে, সেটা এখানে আসছে। তো তার উপরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো জানার আগে আমাদের কিন্তু কিছু জিনিস জানতে হবে, যেটা আমরা না জানলে আমাদের ক্ষেত্রে কিন্তু কাজ দেবে না। এখানে সবার প্রথমে তোমাদের একটি আমি কথা বলবো যে এই যে আমরা অতিস্মারক, সমস্মারক, লঘুস্মারক আমরা পড়ছি, এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেনশন করে বুঝবা, না বুঝলে কিন্তু করতে পারবা না। এগুলো দিয়েও প্রশ্ন পড়ে। দেখো এখানেই দেওয়া আছে, বলছে লোহিত রক্তকণিকা যাতে অভিস্রাবণ চাপের পার্থক্যে না ফেটে যায় তাই সাবধান হতে হয়। আন্ত্রিক বা কলেরা আক্রান্ত রোগীর শিরার মধ্যে নুন গ্লুকোজ মেশানো যে জল দেওয়া তার প্রকৃতি কি। তার মানে এই যে এখানে যে কোশ্চেন, দেখো দুটো কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, লোহিত রক্তকণিকার দ্রবণের সঙ্গে রক্ত কিরকম, লোহিত কণিকা ফেটে বা কুচকে যাবে না। তার মানে এখানে যে এই যে আমরা যে সোজা কথায় যে পড়ছি, এই পড়াগুলো হাইপার, হাইপো, আইসো, এই যে দ্রবণের কথাগুলো বলছে, এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তারপর দেখো এরপরে আরেকটি জিনিস আছে, জীবজগতে অভিস্রাবণের গুরুত্ব। দেখো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, এটার বাইরে লেখার প্রয়োজন আমি বলবো তোমাদের খুব একটা দরকার নেই। বলছে গাছের মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ অভিস্রাবণের সবচেয়ে বড় উদাহরণ। তাহলে আমরা একটা উদাহরণ পাচ্ছি, বলতে শোষিত জল জাইলেম নলগুলো দিয়ে কাণ্ড হয়ে পাতায় পৌঁছায়। তাহলে চলে গেল। নেক্সট কি বলছে, এরপরে কোশ্চেনটা কিন্তু এটা একটা ব্যাখ্যা, তার সঙ্গে একটা কোশ্চেন কি বলছে, বলছে ব্যাকটেরিয়া কোষে কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি না হলে কোষের ভিতর ও বাইরে অভিস্রাবণ চাপের পার্থক্যে কোষ ফেটে যায়। চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম। ব্যাকটেরিয়া ঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন, সেফালোস্পিরিন, অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এই জাতীয় ওষুধের অণুরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরিতে বাধা দেয়, এর ফলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি হতে পারে না, তখন ভিতরের অভিস্রাবণ চাপে কোষপ্রাচীর ফেটে গিয়ে কোষ মারা যায়। তাহলে এখানে কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হবে যে কি প্রশ্নটা হবে যে এখানে দুটো কোশ্চেন আসে যে কোষে ব্যাকটেরিয়া আক্রমণ করলে কিভাবে ব্যাকটেরিয়াকে মারা যেতে পারে, অথবা এরকম কোশ্চেন আসতে পারে অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটাও একটা খুব সুন্দর কোশ্চেন। তার মানে এই যে প্রশ্নটা আমি বললাম এটার উত্তর এটাই। এখানে তিনটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো এর পরে কোশ্চেনের উত্তরগুলো আমি পরে ব্যাখ্যা করব। বলছে রসগোল্লার গাঢ় রস সহজে পচে না, তার কারণ ব্যাখ্যা করতে বলেছে। কাঁচা মাছে নুন মাখিয়ে রেখে দিলে শুটকি মাছ তৈরি করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। জর্ডানের ডেড সির জলে প্রচুর নুন আছে, এই জলে কি রুই বা কাতলা মাছ বাঁচতে পারবে, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেন বলছি এই জায়গাগুলো কেন স্কিপ করছি, এই জায়গাটা পরে আসছি। তোমাদের এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, এই জায়গাটা না বুঝলে তোমরা পারবে না। দেখো এই জায়গার পরে আমাদের তো অভিস্রাবণ সম্বন্ধে আমরা খুব সহজে পড়লাম, কিন্তু অভিস্রাবণের আরো দুটো পার্ট আছে, এই দুটো পার্ট যদি জেনে নাও তাহলে খুব সহজে উত্তর করতে পারবে। একটা পার্ট হচ্ছে কি, একটা পার্ট হচ্ছে অন্ত অভিস্রাবণ, একটা হচ্ছে বহিঃ অভিস্রাবণ। দেখো অন্ত অভিস্রাবণ যদি বলি তাহলে আমরা কি বলতে পারি, যে অভিস্রাবণ প্রক্রিয়ায় বহিঃকোষীয় দ্রবণ থেকে দ্রাবকণু মানে জল, দ্রাবকণু কোষের প্রোটোপ্লাজমে প্রবেশ করে তাকে আমরা বলছি অন্ত অভিস্রাবণ। আর বহিঃ অভিস্রাবণ কোনটা, বহিঃ অভিস্রাবণ মানে হচ্ছে যে অভিস্রাবণ প্রক্রিয়ায় কোষের প্রোটোপ্লাজম থেকে বহিঃকোষীয় দ্রবণে
দ্রাবকণু, তার মানে জলের কথা, দ্রাবকণু বাইরে বেরিয়ে যায় তাকে আমরা বলছি বহি অভিসরণ। অন্ত অভিসরণ মানে ভিতরে জল প্রবেশ করবে, বহি অভিসরণ মানে হচ্ছে জল বাইরে বার করে দেবে। তার মানে সোজা কথাই বলতে পারলাম যে আমরা যে কোষের প্রোটোপ্লাজম বহি অভিসরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোষের প্রোটোপ্লাজমের যে ঘনত্ব সেটা বহিস্থ দ্রবণের ঘনত্ব থেকে কম। অপোজিটে যদি অন্ত অভিসরণে যদি যাই তাহলে আমরা বলতে পারি সোজা কথাই যে কোষের প্রোটোপ্লাজমের ঘনত্ব বহিস্থ দ্রবণের তুলনায় বেশি। তার মানে এই যে পরপর যে কথাগুলো আমরা বলছি তাহলে এটা আমরা খুব সহজে বলতে পারি। তাহলে আমরা বলতে পারি অন্ত অভিসরণে কি হবে, যে রসস্ফীত হয়ে কোষ রসস্ফীত হবে, আর বহি অভিসরণে আমরা বলতে পারি যে কোষ প্রোটোপ্লাজম সংকুচিত করে ফেলবে, মানে ছোট হয়ে যাবে। তাহলে এই যে পার্টগুলো যে আমরা পড়ছি এই পার্টগুলোকে যদি আমরা যদি খুব সহজে যদি না মাথায় রাখি তাহলে কিন্তু আমরা করতে পারবো না। এগুলো আমাদের কিন্তু খুব সহজে পড়তে হবে, এই জায়গাগুলো আমাদের পড়া দরকার। তারপর দেখো অঙ্কুরোদ্গমের জায়গা আমরা পড়ে ফেলেছি, এগুলো আমি আর যাচ্ছি না। এরপরে দেখো চলে আসি, এরপরে খুব একটা ভালো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, পেজ হচ্ছে 220। দেখো 220 ক্ষেত্রে আমরা যদি যাই সেখানে দেখো বলা আছে, আমি এক্সাম্পলে যাচ্ছি না, বলছে অঙ্কুরোদ্গমের জন্য কোন কোন শর্ত বা কোন কোন উপাদান অবশ্যই প্রয়োজন তোমরা জেনে গেছো। তারপরে দেখো তার পরের ক্ষেত্রে অঙ্কুরোদ্গমের সময় কি কি ভূমিকা পালন করে। তাহলে দেখো আমরা জানি অঙ্কুরোদ্গমের 3টা শর্ত আছে। 3টা শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে জল, 2 নম্বর শর্ত হচ্ছে উষ্ণতা, আর 3 নম্বর শর্ত আমরা বলতে পারি যে সূর্যালোক। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটার উপরের উপর তো আমাদের নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি আমরা যদি এই শর্তগুলো যদি সঠিকভাবে না যদি করি তাহলে জল, বাতাস মানে উষ্ণতা, এবং বাতাস মানে তো অক্সিজেন, আর তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা। তাহলে এই 3টা অংশই তো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই 3টা অংশের উপরই কিন্তু আমাদের এই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দেখো বলছে জল আমাদের খাদ্যবস্তুকে তরল করে। দেখো আমরা যে কোনো খাবার খাই, সেই খাবারটা খাওয়ার পর আমরা কিছুক্ষণ পর আমরা সেটা জল রূপে খাই। কেন? কারণ আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এবং মাথায় রাখবা, এই যে জল খাওয়ার ক্ষেত্রে বললাম আমরা প্রত্যেকে স্নান করে আসার পর আমরা যদি জল খাই সেটাও আমাদের ক্ষেত্রে কার্যকারী। ঠিক আছে, নেক্সট আসছি, দেখো তারপর দেখো দেওয়া আছে, বলছে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে আর খাদ্যবস্তু থেকে শক্তি মুক্ত করতে সাহায্য করে। তাহলে এটা অক্সিজেনের একটি কাজ পেয়ে গেলাম আমরা এছাড়াও তো কাজ আমরা জানি, সেটাকে আমরা আমাদের মতো করে বলবো। তারপর দেখো বলছে তাপ আমাদের জৈবনিক কাজগুলো করতে সাহায্য করে। তাহলে জৈবনিক কাজ মানে আমাদের শরীরের যে কাজগুলো, তার মানে আমাদের তাপমাত্রা তারতম্য হতে গেলে তো শরীরে একটা শারীরিক সমস্যা দেখা দেয়, সেটা বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যাবে। বলছে এবার বলছে অন্য কোনো বীজ নিয়ে, পচা পাতাযুক্ত মাটি নিয়ে, গোবর সার নিয়ে, দেখো আমরা যে কোনো জায়গায় যে কোনো মাটিতে যদি গাছ লাগাই সেখানে আমরা সার রূপে জৈব সার বা অজৈব সার ব্যবহার করি, এটা আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এরপরে দেখো খুব সুন্দর কোশ্চেন আছে, কোশ্চেনগুলো কি বলছে, কোশ্চেনগুলো বলছে এই জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর করে তোমাদের কিন্তু পড়তে হবে। এই জায়গাটা যদি তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু বলতে পারবা না। কি বলছে দেখো, বলছে যে কি বলছে চাষের সময় বীজের অঙ্কুর তাড়াতাড়ি বেড়াতে গেলে কি করা উচিত। দেখো চাষের সময়ের ক্ষেত্রে আমাদের আসছে, তাহলে দেখো এখানে কিছু প্রশ্ন আমাদের আসে, সেই প্রশ্নগুলো যদি আমরা যদি বলি তাহলে সেটাকে আমাকে মাথায় রেখে পড়তে হবে। দেখো আমরা অঙ্কুরোদ্গমে পড়তে গিয়ে এখানে কি বলছে, চাষের সময় বীজের অঙ্কুর তাড়াতাড়ি বেড়াতে গেলে কি করা দরকার। দেখো আমরা অঙ্কুরোদ্গম করার কথা বলছি। দেখো চাষ করতে গেলে তো আমাদের মাটি দরকার, তাহলে চাষের সময় জমিতে যে মাটি থাকবে সেই মাটিটা অল্প করে খুঁড়তে হবে। অল্প করে খুঁড়ার পর সেখানে আমি বীজটাকে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পর আমার সেখানে লক্ষ্য রাখতে হবে যে তার আমি কি চেয়েছি, দ্রুত যাতে অঙ্কুরোদ্গম হয়, তাহলে আমাকে জলের পরিমাণটা সঠিকভাবে পেতে হবে এবং বীজ যাতে সঠিকভাবে অক্সিজেন, আলো, জল এই 3টা যদি সঠিকভাবে পায় তার অঙ্কুরোদ্গম খুব সুন্দরভাবে ঘটবে। যদি এই 3টার কোনোটারও যদি একটা অভাব হয় তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম সঠিকভাবে হবে না। যদিও বা হয়ে যায় অঙ্কুরোদ্গম বন্ধ হয়ে যাবে। আমরা অঙ্কুরোদ্গমের পরীক্ষাটা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, সেটাকে যদি আমরা মাথায় রেখে যদি করি তাহলে উত্তর পেয়ে যাবো। দেখো নেক্সট কি বলছে, যে বীজ মাটির অনেক গভীরে পোতা উচিত কিনা। দেখো আমরা যে কোনো বীজ মাটির যদি অনেকটা গভীরে যদি পুঁতি তাহলে কি হবে, দেখো আমরা তো শর্তগুলো পড়ছি, সেই শর্তগুলোর উপর কিন্তু উত্তর এটা। দেখো প্রথমেই যদি বলি আমাদের তো 3টা শর্ত প্রয়োজন, কি কি, জল, বাতাস আর তাপমাত্রা। ঠিক আছে, এই যে 3টার মধ্যে এবার আমি মাটির অনেকটা গভীরে পুঁতছি, তাহলে সেখানে কি কি পাচ্ছে, জল পাচ্ছে, সূর্যের আলো পাবে কি, পাবে না। তাহলে সূর্যের আলো যদি না পায় তাহলে সেখানে কিন্তু মানে সোজা কথায় সূর্যের আলো বললে শুধু ভুল হবে না, অক্সিজেনও কিন্তু সঠিকভাবে নাও পেতে পারে, তাহলে তার অঙ্কুরোদ্গম হবে না। অঙ্কুরোদ্গম যদিও বা হয় সে অঙ্কুরোদ্গম কিন্তু বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো কোশ্চেন আছে যে
বীজতলা বেশি শুকনো বা জল অনেকটা বেশি হলে কি হবে? দেখো বীজতলা শুকনো মানে তার মানে জল পাচ্ছে না, জল যদি না পাই তাহলে অঙ্কুরোদ্গম ঘটবে না। আবার দেখো জল অনেকটা বেশি হলে কি হবে? দেখো জল যদি অনেক বেশি হয়ে যায় তাহলে বীজটা কিন্তু সেখানে পচে যেতে পারে, তাহলে বীজের অঙ্কুরোদ্গম এখানেও হবে না। তাহলে এই যে পরপর যে আমরা কোশ্চেন গুলো পাচ্ছি এগুলোকে আমাদের কিন্তু সুন্দর করে আমরা যদি আমাদের উত্তরটা বুঝে নিতে পারি তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা লিখতে পারবো। এবার দেখো এরপরে দেখো কি আছে কোশ্চেন, বলছে যে অঙ্কুরোদ্গমের ব্যাপন আর অভিসরণের ভূমিকা। দেখো এখানে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমাদের সঠিক এবং ঠিক করতে হবে, সেটা এখানে মানে ভুল হলে ক্রস চিহ্ন, ঠিক হলে রাইট চিহ্ন। দেখো পেজ হচ্ছে 221, 1 নম্বরের প্রশ্নটাতে কি বলছে? বলছে একই উষ্ণতা তরলের চেয়ে গ্যাসীয় অবস্থায় ব্যাপন ঘটে দিলে। তার মানে এটাকে যদি আমি সঠিক উত্তরে যদি চলে যাই তাহলে উত্তরটা কি হবে? একই উষ্ণতা গ্যাসীয় অবস্থা চেয়ে তরল ব্যাপন ঘটে দিলে। তাহলে এটা কি ঠিক? তাহলে আমরা সহজে করে নিতে পারবো। নেক্সট কি বলছে? তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি। ভুল, ঘটে ধীরে। তারপরে আসছে কি? ব্যাপনের সময় অণুরা বেশি গাঢ় অংশ থেকে কম গাঢ়ত্ব অংশের দিকে ছড়িয়ে পড়ে। একদম ঠিক। বলছে অভিস্রাবনের পরে দ্রাবের অণুরা অর্ধবেদ্য পর্দা দিয়ে বেরিয়ে যেতে আসতে পারে না। এটাও ভুল। কেন? বেরিয়ে আসতে পারে, অর্ধবেদ্য পর্দা দিয়ে তো বেরিয়ে আসে, সে ছাড়া তো অন্য কেউ বেরিয়ে আসতে পারবে না। তো এই যে এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। তারপর দেখো আরেকটি বলেছে 5 নম্বরে, জলে একটুখানি গাঢ় চিনির দ্রবণ দেওয়া হলো, যত সময় যাবে চিনির অণুরা জলের মধ্য দিয়ে ততই ছড়িয়ে পড়বে, এর ফলে দ্রবণের বিভিন্ন অংশ চিনির পরিমাণের তফাৎ ক্রমশ কমে আসবে। একদম ঠিক কথা বলেছে। এটা তো ন্যাচারালি আমরা যে পরীক্ষাটা যেখানে দেখলাম পিস্টনের পরীক্ষা, অভিস্রাবনের পরীক্ষা, তার উপর তো সেটা নির্ভরশীল, সেটা ছাড়া তো সম্ভব না। এরপরে দেখো, এরপরে যদি আমরা পাতায় চলে যাই তো দেখো এর পরের পাতাতে বইয়ে কি দেওয়া আছে, পেজ হচ্ছে 222। দেখো এখানে দেওয়া আছে যে অঙ্কুরোদ্গমে কোন কোন উপাদান প্রয়োজন। দেখো আমরা তো পড়েই ফেললাম, আমি আর যাচ্ছি না। বলছি এদের সম্বন্ধে বা এইসব উপাদানগুলো আমরা কি জানি। দেখো অঙ্কুরোদ্গমে কি ভূমিকা পালন করে। দেখো অঙ্কুরোদ্গমের ভূমিকা, গ্যাসীয় উপাদান যদি বলি তাহলে সেটা অক্সিজেন, আর তরল উপাদান যদি বলি তাহলে সেটা জল। তাহলে জল এবং অক্সিজেনের আমরা উপাদান অলরেডি পড়ে এসেছি, আমি যাচ্ছি না। তারপরে কোশ্চেনটা আছে, দেখো কোথা থেকে বীজ পাই। দেখো এই বীজটা কোথা থেকে পেতে পারে? বায়ু পেতে পারে, তার মানে পরিবেশ থেকে পারে, পরিবেশের মধ্যে যে বায়ুটা সেখান থেকে পাচ্ছে। আবার তরল উপাদান যদি বলি তাহলে তরল উপাদান মানে হচ্ছে জল। তাহলে আমি যখন একটা বীজকে মাটিতে লাগাবো তার মানে তার ভিজে মাটি থেকে সে পেতে পারে, অথবা তার জলীয় পরিবেশ থেকে পেতে পারে। নেক্সট কি বলছে? কি প্রক্রিয়ায় বীজের দেহে প্রবেশ করে? গ্যাসীয় উপাদান, তার মানে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে, আর জল অন্তঃবিশ্বমন প্রক্রিয়ায় প্রবেশ করবে, কারণ জলটাকে টানছে, না টানলে তো ঘটবে না, তার তো শরীর সেই জলটা না পেলে তার তো কাজই হবে না। নেক্সট যদি আমরা চলে আসি যে কি প্রক্রিয়ায় বীজের দেহে ছড়িয়ে পড়ে, এটাও ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। আর তরল উপাদান মানে হচ্ছে তার কোষান্তর অভিস্রাবণ ঘটবে, তার ফলে তো তার কাজটা হবে। কোষান্তর অভিস্রাবণ যদি না ঘটে তাহলে তো তার কাজ হবে না। তাহলে এটা পুরোপুরি আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমরা বলে ফেলতে পারি। দেখো এরপরে আমরা চলে আসছি ব্যাপন এবং অভিস্রাবণের ভূমিকা। আমরা অলরেডি ব্যাপনের ক্ষেত্রে পড়ে ফেলেছি, হ্যাঁ, অভিস্রাবণের ক্ষেত্রে, এবং আমরা একটু আগেই পড়লাম। আমরা সেটাকে যদি খেয়াল করে রাখি তাহলে আমরা খুব সহজে সেটাকে করে নিতে পারবো। দেখো এরপরে আমরা যাই, দেখো দেওয়া আছে যে পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় ব্যাপন অভিস্রাবণের ভূমিকা। দেখো এখানে দেওয়া আছে বছরে কোন সময় বারবার তেষ্টা পায়। যখন গরম লাগে তখনই তো তেষ্টা পাবে। আর কখন তেষ্টা কমাবে? যখন শীতকালে আমরা জলের পরিমাণ খুব কম খাই, কারণ ঠান্ডা থাকে, তার জন্য আমাদের জল খাই না। বলছে বছরে কোন সময় তোমার ঘাম খুব বেশি হয়? গরমকালে ঘাম বেশি হবে। ঘাম কখন খুব কম হয়? শীতকালে, যখন আমরা ঘামি না, সোয়েটার পরি, ঠান্ডা লাগে। তারপরে দেখো যে ঘাম তো জলের মতো তরল, অবশ্যই তরল। বলছে তাহলে ঘামের সঙ্গে দেহ থেকে কোন পদার্থ বেরিয়ে? দেখো ঘামের সঙ্গে আমাদের দেহের বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। মানে আমাদের দেহের উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যে কোনো জীব দেহে তার অতিরিক্ত জল তার শরীর থেকে বাষ্প আকারে বেড়ায়। সেটা প্রাণীর ক্ষেত্রেও বেড়ায়, উদ্ভিদের ক্ষেত্রেও বেড়ায়। বলছে এর ফলে দেহে জলের মোট পরিমাণ কি কমে যায় না বেড়ে যায়? অবশ্যই। তোমার শরীরে যদি জল বেড়ায় তাহলে সেই জলটা বেড়ানোর মধ্যে শরীর থেকে জলের পরিমাণ কমছে? কখনোই বাড়ছে না। উদ্ভিদ সেই জলটা নিতে পারছে বা আমরা সেই জলটা গ্রহণ করতে পারছি। আমরা কি করি? সে জল যদি আমাদের শরীরে কমে যায় আমরা জলটাকে আমরা পানীয় রূপে গ্রহণ করি। উদ্ভিদ তার মূলরোমের সাহায্যে মাটি থেকে জল সেটাকে নেয়, আবার সেটাকে কাজে লাগায়। যদি অত্যাধিক হয়ে যায় সেটা শরীর থেকে বার করে দেয়। আমরাও যেমন অত্যাধিক হয়ে গেলে ঘাম দিয়ে যেমন বেড়ায় তেমন আমরা মূত্র আকারে শরীর থেকে বার করে দিই। তারপরে দেখো আসছি, বলছে তাহলে আমাদের জানতে হবে শরীরের জলের পরিমাণ ঠিক রাখতে কি করা দরকার। দেখো শরীরের জলের পরিমাণ ঠিক রাখতে প্রতিনিয়ত আমাদের জল পান করতে হয়। আমরা জানি প্রত্যেকে, আমাদের যে ডাক্তারি ভাষায় পরিভাষায় যদি বলি 2 থেকে 3 লিটার জল আমাদের প্রতিদিন পান করতে হয়। সেটা পান না করলে আমাদের খুব শারীরিকভাবে সমস্যা দেখা দিতে পারে। তাহলে দেহে আমাদের কি কাজ করে? দেখো দেহে আমাদের জল গুরুত্বপূর্ণ কাজ। জল যদি না থাকতো তাহলে তো কাজই করতে পারতাম না। সেই জলের উপর আমাদের কিন্তু সম্পূর্ণটাই নির্ভরশীল। ঠিক আছে, এবার দেখো এর পরের প্রশ্ন চলে যাই, বলছে যে কিরকম অস্বস্তি হয়? 90% 90% জল তোমার লালার প্রায় তাই। দেখো সোজা কথায় যদি বলি, আমার
দেহের কোষগুলোর মধ্যে 70% জল থাকে, তার 70% জল, রক্তের মধ্যে প্রায় 90% জল। কেন? কারণটা কি? এই জলটা না থাকলে তো আমি কাজ করতে পারবো না। দেখো আমি যে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বকে আছি, প্রায় বোধহয় 30 থেকে 30 মিনিটের উপর হয়ে গেছে বোধহয় বকা। এই যে বকে আছি তাহলে আমার তো জল তেষ্টা পাবে, আমার গলা আটকাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তার মানে কি? এই যে গলা যে শুকিয়ে তখন আমাদের পাশ থেকে লালা বেরাচ্ছে, এই লালাটা কিন্তু কিছুক্ষণের জন্য কার্যকারী, কিন্তু কিছুক্ষণ পর আমার বন্ধ হয়ে যাবে। তো একটু থামবো, থেমে আবার পড়াবো। ঘেমে গেছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ একদমই পুরোপুরি গলা তেষ্টা পেয়ে গেছে, জলটা খাওয়া দরকার। আজকে জল নিয়ে আমরা পড়ছি, জলের সম্বন্ধে পড়ছি, তাহলে জলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। দেখো এই পোর্শন পড়ার আগে আমি আরেকটা পোর্শন একটু আলোচনা করে তারপরে বলছি। দেখো বলছে যে তারপরে দেখো কোশ্চেনটা দেওয়া আছে, অনেকক্ষণ হুটুপুটি করে খেললে তোমার শরীরে কিরকম অস্বস্তি হয়। দেখো প্রথমে যদি বলি হুটুপুটি করে খেলা, হুটুপুটি করে খেলা মানে ধরো আমি ফুটবল খেলতে পারি, আমি ক্রিকেট খেলতে পারি, তাহলে এই যে ফুটবল বা ক্রিকেট খেলোয়াড় যারা থাকে দেখবে তাদের মাঝে মাঝে ড্রিঙ্কের ব্রেক হয়, এবং যারা ফিল্ডিং করে ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেমন দেয় তেমন যারা ফিল্ডিং করে তাদের ক্ষেত্রেও দেয়। তো তারা কি করে, তাদের যে যে মাঠটা থাকে সেই মাঠের পাশে পাশে রেখে দেয়, সেখান থেকে কিছুক্ষণ খেয়ে ফেলে দেয়। মানে ধরো একটা বল করার পরে একটা বলারে দৌড়ে যেতে যেটুকুনটা ব্রেক মানে সময় লাগে সেটুকুনটার মধ্যে সে যদি খেতে পারে তাহলে খাই, নচেত সেটা খাওয়া যায় না। দেখো এবার কোশ্চেন আসতে পারে তাহলে কি স্যার ফুটবলের ক্ষেত্রে আমি যাচ্ছি না, ক্রিকেটের ক্ষেত্রে প্রায় অনেকক্ষণ খেলা হয়, 3 থেকে 4.5 ঘন্টা এক একটা প্লেয়ার মাঠে থেকে, তার মাঝখানে তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো সেই শারীরিক সমস্যা মেটানোর জন্যই তোমার 12 ম্যান থাকে, সেই 12 ম্যান সেই জায়গাটা আসে। তো যাই হোক সেটা জানো, ফুটবল খেলতে গিয়ে ফুটবল প্লেয়ারদের মাঝে মাঝে কিসে টান পড়ে। দেখো এখানে যদি আমরা যদি খুব সহজে যদি বলি যে দেখো জল বা লবণের পরিমাণ কমে যাওয়ার ক্ষেত্রে কিরকম অস্বস্তি হয়, সেটার প্রথমে যদি যাই, দেখো প্রথম যদি বলি, দেখো আমাদের এই যে আমি তোমাদের যে কথা বলছি, তাহলে এই যে জোরে জোরে যে কথা বলতে হচ্ছে তার জন্য আমাকে জোরে জোরে দম নিতে হচ্ছে, এবং দম ফুরিয়ে যেতে পারে, বুকে হাঁপ আসতে পারে। দেখো আমি ঘেমেও গেছি, এই যে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, ক্লান্তি লাগছে, শরীরে একটা দুর্বল মনে হবে, জল তেষ্টা পাবে, জিভ আঠালো মনে আসবে, প্রচুর ঘাম বেড়াচ্ছে। তার মানে এই যে জিনিসগুলো বেরাচ্ছে এগুলোর কারণটা কি? দেখো প্রথমেই যদি আমি কারণ যদি যাই, দেখো ক্লান্তি লাগা বা শরীর থেকে দুর্বল মনে হয়ে যাবে, তার মানে আমাদের এই যে হাতে বা পায়ের যে পেশি, এই পেশিগুলোতে একটা সমস্যা দেখা দেবে। মানে এই পেশিগুলো কি হবে, ব্যথা করবে। এই পেশিগুলোতে কি হয় কি, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়, তার ফলে সেটা পেশিতে টান ধরতে পারে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আমরা বলতে পারি শরীর থেকে অতিরিক্ত জল এবং লবণ যদি বেরিয়ে যায়, সেটা দেখো এই যে ঘামের মাধ্যমে দেখো আমার বেরাচ্ছে, এই যে ঘামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, তার ফলে রক্তের জলীয় উপাদান কমে যায় এবং কোষে কোষে অক্সিজেন এবং খাদ্য সরবরাহ কমে যায়। তখন কি হয় কি, আমাদের ক্লান্তি আসে, আমার ক্লান্তি আসবে এবং ক্লান্তি লাগছেও। তোমাদের যে আমি এতক্ষণ ধরে কথা বলছি এটা একটা ক্লান্তি আসছে, এই ক্লান্তিটা ফলে কি হবে, আমার জল তেষ্টা পাবে। দেখো আমি জল খেলাম এখনই, তার মানে আমার এই যে জিভটা যে আঠালো হয়ে আসছিল, এই আঠালোটাকে কমানোর জন্য আমাকে কিন্তু জল পান করতে হলো। দেখবে এক নাগারে যখন আমরা কথা বলি তখন জিবার মধ্যে দেখবে একটা আঠা আঠা ভাব তৈরি হয়ে যায়, এই আঠা আঠা ভাবের জন্য দেখবে জিবাটা লেগে যায়। ঠিক আছে, তাহলে তখন আমাদের সমস্যাটা দেখো, এই যে আমি যে ধরো জোরে জোরে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই কথা বলার সময় আমার কিন্তু প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন পড়ছে, তখন এই যে বাতাস যে নিচ্ছি তাহলে আমাকে জোরে জোরে দম নিতে হচ্ছে, বা এই যে দম ফুরিয়ে যখন যায় তখন বুকে হাঁপ আসছে, হাঁপিয়ে উঠছে, তখন দেখো কাশি চলে আসছে। এই যে আসছে তার মানে আমার এখানে কি হচ্ছে, বেশি শক্তি খরচ হচ্ছে। এই যে শক্তিটা খরচ হচ্ছে তার ফলে কি হচ্ছে, বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এই যে অক্সিজেনটা যে প্রয়োজন হচ্ছে তার ফলে কি হচ্ছে, জোরে জোরে বাতাস নেওয়ার চেষ্টা করছি, কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিতরে অক্সিজেনটা কিন্তু প্রবেশ করছে। তার মানে এই যে পরপর যে পার্টটা যে পড়লাম, এই পার্টের উপরই কিন্তু তোমার প্রথম পার্টটা নির্ভরশীল। প্রথম পার্টটা কিন্তু এর উপরেই সেটা তুমি তৈরি করতে পারবা। দেখো এর উপরে দেখো যেমন দেওয়া আছে, গলা শুকিয়ে যেতে পারে, মুখে তোমার লালা শুকিয়ে যায়, জিভ আঠালো হয়ে যায়, এই যে যে জিনিসটা বললাম এই জিনিসটার উপরেই কিন্তু আমাদের এটা নির্ভরশীল। এবার দেখো বলছে যে দেহ থেকে জল আর নুনের অভাব হলে আমরা কিভাবে তা পূরণ করব। অবশ্যই আসছি আমরা, তোমার তৃষ্ণা পেলে বুঝতে হবে যে তোমার দেহে জলের অভাব হচ্ছে, তুমি কি করে কি করো। দেখো যদি তৃষ্ণা পায় তখন আমরা জল খাওয়ার চেষ্টা করি, জল খাই, জল দরকার পড়বে, জল না খেলে তো আমি অস্বস্তি থেকে বেরাতে পারবো না, আমাকে জল খেতেই হবে। বা কিছুক্ষণ পর দেখবে একটা লালা চলে আসে, তখন কিছুটা বেঁচে যায়, কিন্তু বাঁচাটা সেই সময় না, তোমাকে জল খেতেই হবে। জল পিপাসা পেলে তোমাকে সেই জলটা
তোমাকে পূর্ণ করতেই হবে। যদি না করো শরীরের সমস্যা দেখা দেবে, দেখবে তুমি শরীর নিতে পারবে না, দেখবে বাড়িতে গিয়েই বিছানার মধ্যে ধপস করে পড়ে যাবে। তারপর দেখো বলছে তুমি কি নুন ছাড়া ভাত খেতে ভালোবাসো? তাহলে সাধারণত নুনযুক্ত খাবারটা তোমার দেহে কি প্রবেশ করে? দেখো নুনযুক্ত খাবার আমাদের খাওয়াটা খুব বেশি উচিত না, কিন্তু কিছু পরিমাণ আয়োডিন আমাদের শরীরে প্রয়োজন। তো জলের অভাব পূরণ আমরা কি করে করতে পারি? দেখো প্রথমেই যদি যাই, দেখো শরীরে জল ও লবণের পরিমাণ কমে যাওয়ার কারণ কি থাকে? অতিরিক্ত পরিশ্রম করা বা অতিরিক্ত, ধরো পরিশ্রম যেমন আছে, আমি অতিরিক্ত যদি কাজ করি বা খেলাধুলা করি, অথবা ধরো কোনো কারণবশত রোদের মধ্যে ঘোরাফেরা করছি। এছাড়াও আরেকটি কারণ আছে, যদি কোনো কারণে আমার পেট খারাপ হয় বা পাতলা পায়খানা, যাকে আমরা ডায়রিয়া বলি, যদি হয়ে যায়, শরীর থেকে অত্যাধিক পরিমাণে আমাদের জল বার করে দেয়, তখন আমাদের সেখানে ওআরএস ডাক্তার খেতে দেয়। সেই ওআরএসটাই খেলে আমাদের শরীরে ক্লান্তিভাব কমা বা জল তেষ্টা বা সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। তাছাড়া দেখো শরীরে যদি জলের পরিমাণ কমে যায়, তুমি যদি বাইরে রোদের মধ্যে ঘোরো, তাহলে দেখবা মূত্রের পরিমাণ তৈরি হওয়াটাও কমে গেছে, মূত্র কম হয়, মানে তুমি টয়লেটে করতে গেলে টয়লেট অত পরিমাণ হবে না, জল তেষ্টা বাড়বে, ক্লান্তি বেড়ে যাবে, তোমার পেশিগুলোতে টান পড়বে, তার ফলে খিঁচুনি আসবে, মানে একটুতে ক্র্যাক টাইপের লাগবে, তোমার ভালো লাগবে না, এই সমস্যাগুলো দেখা দিবে। দেখো এরপরে দেখো এই জায়গাটাতে দেখো দেওয়া আছে, এই জায়গা থেকে বেরাবার উপায় হচ্ছে, সে সময় দেখবে বাড়িতে এসে আমরা অনেক সময় আমরা কি করি, যে লবণ চিনি জল খাই অথবা আমরা গ্লুকোজ খাই। তার ফলে কি হয় কি, শরীরে কিছুক্ষণের মধ্যে সেই জলের পরিমাণটা একটা সাম্যতা বজায় আসে। তো দেখো এখানে বলছে যে এর থেকে আমরা কি করে বেরোয়, কখনো পেট খারাপ হলে, কখনো মলমূত্রের সঙ্গে অনেক সময় জল বেরিয়ে যায়, তখন আমাদের শরীরে কিন্তু নানা রকম অস্বস্তি দেখা দেয়। তো এটা থেকে আমাদের বেরানোর কি উপায়? বলছে একটি বড় গ্লাসে জল নিয়ে তাতে 3 চামচ চিনি আর 1 চিমটি লবণ নিয়ে সেটাকে যদি আমরা মিক্সড করি এবং সেটাকে যদি আমরা সারা দিন খাই, তাহলে আমাদের কিন্তু জলের পরিমাণ এবং লবণের পরিমাণ দেহে কিন্তু সমস্যা মেটাতে পারে, পূরণ করতে পারে। তো এই যে তৈরি করছি, এটাকেই বলছে ওআরএস। আমরা বাজারে মার্কেটজাত কিনতে পারি, সেটাকে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, বানানটা খুব ভালোভাবে করবা, যেটাকে আমরা শর্টে বলি ওআরএস। এর ফলে কি হয় কি, এর ফলে আমাদের খেতে গেলে শরীরে যে খেলাম সেটা আমাদের লবণ এবং জল এবং লবণের পূর্ণতা বজায় রাখলো, যার ফলে শরীরে ক্লান্তি ভাবটা কমে যায়, ঠিক আছে, খিটখিটে ভাব চলে আসে, সেটাও কমে যায়। দেখো তারপরে দেখো একটা পার্ট আছে, বলছে অনেক সময় তো আমরা রোদে ঘুরতে গেলে কি হয় কি, সূর্যের যে তাপ লাগে সানস্ট্রোক হয়ে যায়, তখন আমরা অজ্ঞান হয়ে পড়ি। তখন আমাদের কি করা উচিত? তখন আমাদের দেখবা যে মানুষটাকে শুয়ে দেওয়া হয়, জামা কাপড়টাকে ঢিল করে দেওয়া হয় এবং ঠান্ডা জল তাকে খাওয়ানো হয় এবং ঠান্ডা জল দিয়ে তার গা ধুয়ে দেওয়া হয়, যাতে তার রোদের যে তাপটা সেটা কমতে পারে। দেখো অনেক সময় আমাদের বাড়িতে আমরা লক্ষ্য করি, দেখবে বিভিন্ন ধরনের যদি কালারিং জামা পরি, যেমন আমি কালো পরে আছি, আমি দেখো ঘামছি, এই যে ঘামছি, এই ঘামাটা কিন্তু লবণ বেরাচ্ছে, কিন্তু সেটা যদি রোদের মধ্যে যায় তাহলে কিন্তু একটা লবণ বেরানোর একটা স্তর দাগ দেখা যায়, সেটাই হচ্ছে তোমার শরীর থেকে লবণ বেরিয়ে যাচ্ছে, এইটাই কিন্তু সব থেকে ক্ষতিকারক। তো তারপর দেখো বলছে যে অন্যান্য জীবের দেহ কি জলের ভারসাম্য বজায় রাখা দরকার? প্রত্যেকটা প্রাণীর দেহে জলের ভারসাম্য রাখা দরকার। যদি উদ্ভিদের দেহ যদি জলের ভারসাম্য না থাকে, তাহলে উদ্ভিদ কিন্তু মারা যাবে। প্রাণীর দেহ যদি জলের ভারসাম্য না থাকে, প্রাণী মারা যাবে। এই যে ভারসাম্যগুলো, এই ভারসাম্যগুলোরই একটা পরীক্ষা তোমাকে করতে বলেছে। কি পরীক্ষা বলেছে? বলেছে একটি টবের গাছ নাও, আরেকটি টবের গাছ নাও, টবের দুটো গাছ নেওয়ার কথা বলেছে, এবং সেখানে দেখো বলছে যে একটাতে প্যাকেট দিয়ে আটকাতে বলেছে, যেটাতে দুটোতেই প্যাকেট দিয়ে আটকাতে বলেছে, একটাতে জল দেওয়া হচ্ছে, একটাতে জল দেওয়া হচ্ছে না। আমি 1 নম্বর টবে বলছি প্যাকেট এবং জল দিচ্ছি, 2 নম্বর প্যাকেটে আমি প্যাকেট দিয়েছি কিন্তু জল দিচ্ছি না। দেখো 1 নম্বর প্যাকেটে যখন আমি জল দিব, গাছটা তাহলে সেই জলটা তার মাটি থেকে গ্রহণ করছে মূলরমের সাহায্যে, তাহলে তার দেহের অতিরিক্ত জলটা সে বার করবে, তাই প্যাকেটের মধ্যে জল বাষ্প আকারে থাকবে। কিন্তু দ্বিতীয় গাছটি, যে গাছটিতে কোনো রূপে আমি মাটিতে জল দিচ্ছি না, তাহলে সে তো শুকিয়ে যাবে, তাহলে সে মারা যাবে। তার সোজা কথায় যদি আমরা বলি, তাহলে একদম পরিষ্কার কথা, প্রত্যেকটা প্রাণী তার দেহের জন্য জলের দরকার। তো এরপরে দেখো এর পরের একটা কোশ্চেন পার্ট দেওয়া আছে, বলছে যে মাছ তো জলে থাকে, মাছের দেহে কি দেখি? দেখো আমরা মাছ প্রতিনিয়ত পুকুরের মাছ দেখি, সমুদ্রের মাছ দেখি। পুকুর আর সমুদ্রের মধ্যে তফাৎ আছে। পুকুর আর সমুদ্রের মধ্যে আমরা কি তফাৎ যেতে পারি? দেখো খুব সহজে যদি আমরা বলি পুকুর আর সমুদ্রের ক্ষেত্রে, তো সেখানে দেখো যে পুকুরের যে ক্ষেত্রে যদি যাই, সেখানে লবণের পরিমাণটা কিন্তু কম থাকে, সমুদ্রের জলে পরিমাণ বেশি থাকে। তো পুকুরের জলে মাছকে যদি সমুদ্রের জলে মাছে নিয়ে যায়, তাহলে সেখানে কিন্তু সেই মাছটির কিন্তু সমস্যা দেখা দিবে, এবং আবার সমুদ্রের জলের মাছকে যদি পুকুরের মাছের সঙ্গে যদি রাখি, সেখানেও কিন্তু সমস্যা দেখা দিবে। তাহলে দেখো এই সমস্যা নিয়ে এই প্রশ্নগুলো আছে। তার আগে আমি দুটো জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেই দুটো জিনিসটা তোমরা পড়লে তাহলে খুব সহজে বুঝতে পারবে। দেখো বলছে সমুদ্রের মাছের দেহে লবণ রয়েছে, সমুদ্রের জলে লবণ রয়েছে অনেক বেশি। এই মাছেদের অবস্থা
ওই যে কিশমিশের যে গল্পটা পড়লাম আমরা সেই জিনিসটাই দেখাবে। তাহলে দেখো এখানে প্রথমেই আমি একটা পেনশন চলে আসি, বলছে পুকুর বা নদীর জলে মাছ কি করে, পুকুর বা নদীর মাছ লঘুমূত্র ত্যাগ করে, ফলে অতিরিক্ত জল বেরিয়ে যায়, ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে। সমুদ্রের মাছ কি করে, ঘনমূত্র ত্যাগ করে, ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়। 2 নম্বর কি বলছে, ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। দেখো এখানে এই প্রশ্নের ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা দেখা দিচ্ছে, এই সমস্যাটা কিন্তু তুমি কিন্তু পূরণ করতে পারবে না, তোমাকে কোশ্চেন পড়েই সেটা পূরণ করতে হবে। দেখো বলছে যে একটি পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষা 225 পেজ, বলছে তোমার লাগবে 6 থেকে 7টা শুকনো কিশমিশ, 2টো ছোট গ্লাস আর 4-5 চামচ নুন। বলছে প্রথম কোশ্চেনটাতে কি বলছে, বলছে গ্লাস 2টো জল নাও, 2টো গ্লাসে জল নিলাম, বলছে একটি গ্লাসের মধ্যে ওই নুনটা গুলে ফেলো। তাহলে একটা গ্লাসের মধ্যে আমি লবণ জল গুলে ফেললাম, অন্য গ্লাসটার জলে নুন দিও না। তার মানে একটা জল গ্লাসে যেটা থাকছে সেটা নুন বিহীন থাকছে, একটা নুন যুক্ত থাকছে। বলছে প্রথমে নুন না দেওয়া গ্লাসের জলে 4টা শুকনো কিশমিশ ফেলে দাও। 4টা শুকনো কিশমিশ ফেলে দিলাম। 4 থেকে 5 ঘন্টার পর কি ঘটবে দেখো। দেখো আমরা কিশমিশ গুলোকে যদি আমি নর্মাল জলে যদি ফেলি সেটা কিন্তু ফুলে উঠবে, শুকনো কিশমিশ গুলো অভ্যন্তরে রসের যে ঘনত্ব সেটা সাধারণ জলের তুলনার ঘনত্ব হচ্ছে বেশি। তার ফলে তার শরীরে কি হবে, অন্তঃবিস্রাবন দেখা দেবে, মানে জলটাকে টেনে নিবে। তার মানে কিশমিশে প্রবেশ করবে, কিশমিশ প্রবেশ করা মানে কিশমিশ ফুলে উঠবে। নেক্সট কি বলছে, মনে করে বলো তো কেন এমন পরিবর্তন হলো, কারণ এখানে অন্তঃবিস্রাবন ঘটছে, তাই জন্য সে জলটাকে টেনে নিচ্ছে। এবার দেখো এরপরে বলছে যে ফোলা কিশমিশ, বলছে যে এবার ভেজা কিশমিশ গুলো 2টো নিয়ে নুন গোলা জলে 4-5 ঘন্টা রেখে দেখো। আমি ফোলা কিশমিশটাকে আমি নুন জলে ফেলে দিচ্ছি। নুন জলে যদি ফেলি তাহলে তার ভিতরে অভ্যন্তরে যে লবণের যে জলের ঘনত্ব সেটা তুলনা অনেক কম, তাহলে তার দেহ থেকে জলটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কি করবে, বহিঃঅবিস্রাবন ঘটবে। তাহলে তার ফলে কিশমিশটা কিন্তু চুপসে যাবে, তাহলে কিশমিশটা তার শরীর থেকে জলটা বার করে দেবে। তাহলে মাছের ক্ষেত্রেও একই পরিবর্তন দেখা যায়। তাহলে পুকুরের মাছকে আমরা যদি বলি, পুকুরের মাছকে সমুদ্রের জলে যদি রাখি তার দেহেরও একই ঘটনা ঘটবে, তার দেহটা চুপসে যাবে, মাছটা মারা যাবে। তাহলে এই যে মাছের দেহের পরিবর্তন এটাও কিন্তু একটা নির্দিষ্ট ভাবে ঘটে। তো আমরা বলতে পারি মিষ্টি জলের অস্থিযুক্ত মাছ তার দেহতলের ঘনত্ব সমুদ্রের জলের ঘনত্বের তুলনায় কম, ফলে মাছের দেহ থেকে বহিঃঅবিস্রাবন ঘটবে এবং তার শরীর থেকে জল বেরিয়ে যাবে, এবং জল বেরিয়ে যাওয়া মানে মাছটা কিন্তু মৃত্যুর পথে, তাকে আমি ঠেলে দিলাম, মাছটা বাঁচবে না। এক্ষেত্রে এটা তোমাকে কিন্তু পড়তে হবে। এই যে এতগুলো যে পার্ট পরপর করে যে পড়লাম, এই পার্টগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সমুদ্রের জলে একটি অস্তিযুক্ত মাছকে যদি রাখা হয়, ঠিক আছে, সমুদ্রের জলে একটি অস্তিযুক্ত মাছকে যদি একটি পুকুর বা নদীতে যদি রাখা হয় তার দেহের পরিবর্তন কি ঘটবে। দেখো তার দেহে কি হবে, কি সোজা কথায় যদি বলি, সমুদ্রের অস্তিযুক্ত মাছটাকে যদি পুকুরের জলে নিয়ে আসি তার দেহে কি হবে, জল সে প্রবেশ করাবে, মানে তার দেহ অস্বাভাবিকভাবে ফুলে যাবে এবং মাছটা মারা যাবে। কেন, কারণটা হচ্ছে কি, যে জলটাকে টেনে নিবে, অন্তঃবিস্রাবন করবে। এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম অবিস্রাবনের পার্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো শুরু হয়ে গেল। তার মানে সোজা কথায় যদি আমরা বলি, পুকুরের জলের ঘনত্ব তুলনায় বেশি বাইরের পরিবেশ থেকে জল তার দেহে প্রবেশ করছে, তার ফলে তার দেহটা ফুলে যাচ্ছে, তাহলে এটা সমস্যা দেখা দিচ্ছে। এবার অপোজিটও যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে, যে নোনা জলের মাছ জল ও লবণের ভারসাম্য কিভাবে রক্ষা করে। এই একটাই জিনিস তফাৎ, এটা তোমাকে পড়তে হবে। এবার দেখো যে মিষ্টি জলের মাছ কিভাবে জল ও লবণের ভারসাম্য রক্ষা করে, এটাও কিন্তু একই উত্তর। তার মানে এই যে পরপর করে যে উত্তরগুলো আমরা পড়ছি, এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই মাথায় যদি না রাখো তাহলে তোমাদের কিন্তু চলবে না। দেখো আমি এবার তোমাদের এই পুরনো প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে। সেখানে পুরনো প্রশ্নে যদি চলে যাই, দেখো প্রথম প্রশ্ন ছিল যে আমরা খুব সহজে যদি বলি, যে এখানে যদি খুব সহজভাবে প্রথম কোশ্চেন আছে, এখানে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোকে যদি মেনশন করে তুমি যদি পড়ো তাহলে খুব সহজেই কিন্তু তুমি কিন্তু করতে পারবে। দেখো বলছে প্রথম প্রশ্ন যদি আমি বলি, যে কি কোশ্চেন দেওয়া আছে, কলেরা আক্রান্ত রোগীর শিরার মধ্যে নুন গ্লুকোজ মেশানো জল কি হতে পারে। দেখো কলেরা আক্রান্ত মানে হচ্ছে কলেরা হয়েছে, কলেরা মানে হচ্ছে তার শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে গাঢ় নুন জল লোহিত কণিকা সাপেক্ষে হাইপারটোনিক হবে, মানে অতিসারক হবে। তার ফলে কি হবে, সেটা যদি রক্তে যখন মিশবে তখন রক্ত থেকে জল বেরিয়ে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। রক্তকণিকা থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকার ফলে কি হবে, কি যে রক্তজালকের মধ্যে থেকে বাইরের থেকে যে জলটা
প্রবেশ করছে তার ফলে রক্তের আয়ন এবং রক্তচাপ বৃদ্ধি করবে। এই রক্তচাপ বৃদ্ধি করার ফলে সেটা ফেটে যেতে পারে। তার মানে এখানে আমার কি ঘটলো, এখানে আমার ঘটলো হচ্ছে হাইপারটোনিক মানে অতিসারক, এবং মাথায় রাখতে হবে তার শরীরের জলটাকে সে টেনে নিচ্ছে, তার ফলে তার আয়তন ও রক্তচাপ বেড়ে যাচ্ছে, তখনই তার বিপদ ঘটছে। নেক্সট দেখো কোশ্চেন আমরা যদি চলে যাই, সেখানে দেখো দেওয়া আছে রসগোল্লার গাঢ় রস সহজে পচে না কেন। দেখো রসগোল্লার গাঢ় রসের ক্ষেত্রে বলছি, তো এখানের ক্ষেত্রেও এই জায়গার ক্ষেত্রেও রসগোল্লা, দেখো রসগোল্লা যদি যাই তো এখানে এই জায়গাটাতে তোমাকে কিন্তু অপোজিট ঘটবে। কি ঘটবে, রসগোল্লার গাঢ় রসের সংস্পর্শে আসা জীবাণুগুলোর কোষ থেকে জল বহি অভিস্রাবণ প্রক্রিয়ার বাইরে বেরিয়ে যাবে, ফলে জলের অভাবে জীবাণুটা মারা যাবে, কোষপ্রাচীরটা তো নষ্ট করে ফেলবে। তার ফলে রসগোল্লার গাঢ় রস পচনের হাত থেকে রক্ষা করবে, পচনের হাত থেকে রক্ষা করবে। তারপরে দেখো দেওয়া আছে কি, কাঁচা মাছে নুন মাখিয়ে রোদে রেখে দিলে শুটকি মাছ তৈরি। দেখো আমরা প্রত্যেকে অনেকে শুটকি মাছ খেতে পছন্দ করি, যদিও আমার কোনোদিন এখনো পর্যন্ত শুটকি মাছ খাওয়া হয়নি, তোমরাও হয়তো অনেকেই খেয়েছো, আমার খাওয়া হয়নি। শুটকি মাছে একটা বাজে গন্ধ লাগে, তো সেটা আমাদের এই ডিস্ট্রিক্টে পাওয়া যায় কিনা আমি জানি না, আমার জানা নেই, তবে আমার আশা করি খেতে ভালো লাগবে না, গন্ধ একটা লাগে। তো এই কোশ্চেনটা কি বলছে, কাঁচা মাছে নুন মাখিয়ে রেখে দিয়ে শুটকি মাছ তৈরি করা। দেখো কাঁচা মাছের ক্ষেত্রে যদি আমি বলি, কাঁচা মাছ তার মানে তাকে আমি কি করছি, মাখিয়ে রাখছি, মাখিয়ে রাখার পর মাখিয়ে রাখলাম, ঠিক আছে, মাখিয়ে রাখার পর নুনটা কি হবে, নুনের জলের সংস্পর্শে আসা ব্যাকটেরিয়াগুলো কোষ থেকে তার বহি অভিস্রবণ প্রক্রিয়া করবে, বহি অভিস্রবণ প্রক্রিয়ার ফলে তার দেহ থেকে জল বেরিয়ে যাবে, তাহলে ব্যাকটেরিয়া মারা যাবে। এর ফলে মাছ অনেকদিন পর্যন্ত জীবাণু দ্বারা সংক্রামিত হবে না, তারপরে মাছের পচন ঘটবে না, তাহলে মাছ ভালো থাকবে। সেটাই, তাই জন্য কি হয়, কাঁচা মাছে নুন মাখিয়ে সেটাকে রেখে দেওয়া হয়। এবার দেখো এর পরের কোশ্চেনটাই দেখো, বলতে পারি একই উত্তর, এই যে বলছে কাঁচা মাছে নুন মাখিয়ে রেখে রোদে রেখে দিয়ে শুটকি মাছ তৈরি করে, একই উত্তর। এটাকেও যদি বলি কাঁচা মাছে নুন মাখিয়ে রাখা হয় কেন, দেখবে বাড়িতে মারা যদি যে কোনো রান্না যদি করতে যাই, সেটা যদি অনেকক্ষণ পরে করে, তাহলে সেই জিনিসটাকে মারা লবণ দিয়ে ম্যারিনেট করে রাখে, তো সেটা মাছের ক্ষেত্রে ঘটে। একই উত্তর, আলাদা কোনো উত্তর না। তারপরে দেখো বলছে এখানে একটি কোশ্চেন তো আমি আগেই তোমাদের আলোচনা করে দিয়েছি, যে অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তো তোমরা খুব সহজে পারবে। তারপরে দেখো দেওয়া আছে যে এরপরে কোশ্চেনটা আছে, মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন। দেখো এটাও একই কোশ্চেন, পড়তে হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে। দেখো বলতে পারি ব্যাকটেরিয়া কোষ রসের তুলনায় মধু অতিসারক বা হাইপারটোনিক, ফলে মধুর সংস্পর্শে জীবাণু আসা মাত্রই তার দেহ থেকে জল বেরিয়ে যাবে, ঠিক আছে, মানে জলটাকে বেরিয়ে আসার ফলে কি হবে, জীবাণু মারা যাবে। তাহলে উত্তর খুব সহজে হয়ে গেল। তারপর দেখো একটি কোশ্চেন, আমি এটা পরে বলছি, আগে বলা উচিত ছিল, বলিনি একটাই কারণে, কারণ দেখো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের একটা মিল থাকে, সেই মিলটাকে যদি মেনশন করে যদি পড়ো, খুব সহজে সেটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখো এর পরে কোশ্চেনটা কি আছে, এর পরে কোশ্চেনটা আছে যে জর্ডানের ডেড সির জলে প্রচুর নুন আছে, এরকম জলে রুই বা কাতলা মাছ বাঁচবে। দেখো জর্ডানের সি বলতে গেলে বুঝে দিচ্ছে তার মানে জলে লবণের পরিমাণ বেশি, তার লবণের পরিমাণ বেশি মানে মাছের দেহের তুলনায় সেটা অতিসারক হবে, হাইপারটোনিক হবে। তাহলে হাইপারটোনিক হওয়া মানে জলের সংস্পর্শে যখন মাছটা যাবে, তাহলে মাছের দেহ থেকে সে জলটা বেরিয়ে আসবে বা বেরিয়ে যাবে, তার ফলে মাছের দেহে জলের শূন্যতা দেখা দিবে, তাহলে মাছটা কি হবে, মারা যাবে। তাহলে এই যে আমরা যে শেষ যে প্রশ্নটা পড়লাম, সেই প্রশ্নটা একই, সামুদ্রিক মাছের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেটা এখানে একই রকমই ঘটনা। তো এরকম প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে পড়বা, যে ধরো বলছে একটি সজীব আরবিসি বা লোহিত রক্তকণিকা সমসারক, তাহলে সেখানে কি অ্যাসিডোনিক দ্রবণে রাখলে কি ঘটবে, অথবা লঘুসারক দ্রবণে রাখলে কি ঘটবে, অথবা অতিসারক দ্রবণে রাখলে কি ঘটবে। দেখো প্রথমেই যদি বলি, যদি অতিসারক হয় বা হাইপারটোনিক হয়, তাহলে তোমার বহিঃঅভিস্রবণ ঘটবে। তোমার যদি লঘুসারক হয়, হাইপোটোনিক হয়, তাহলে সেখানে কিন্তু কি ঘটবে, আরবিসিটা ফুলে যাবে, হেমোলাইসিস ঘটবে, মানে অন্তঃঅভিস্রবণ ঘটবে, মানে তার দেহ থেকে জলটা সে টেনে নিবে, ফুলে গিয়ে ফেটে যেতে পারে। আর যদি সমসারক হয়, সমসারক হলে কোনো ঘটনাই ঘটবে না, কোনো অভিস্রাবনই ঘটবে না, আরবিসি কোনো পরিবর্তনই হবে না, আরবিসির ভিতরে কোষরসের ঘনত্ব বা বাইরের যে ঘনত্ব সেটা সমান হয়ে যাবে, অর্থাৎ অভিস্রাবন ঘটবেই না। এই যে আমরা যে পরপর যে সংজ্ঞাগুলো পড়লাম, এই সংজ্ঞাগুলোর উপর প্রত্যেকটা কিন্তু নির্ভরশীল, এই নির্ভরশীলতার উপরে কিন্তু কোশ্চেনগুলো নির্ভর করছে। তোমরা যদি প্রত্যেকে যদি এই পার্টগুলোকে খুব ভালো করে যদি না পড়ো, তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। তো আমি আবার বলছি, তোমরা পারলে ক্লাসটাকে আরেকবার দেখে নিও, না দেখলে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু সম্ভব হবে না। তো আমরা দেখো প্রথমেই যদি যাই, আমাদের কি পড়তে হবে এখানে, অভিস্রাবণের ক্ষেত্রে অভিস্রাবণ কাকে বলে, অভিস্রাবণে আমরা অর্ধবেদ্য পর্দা বললাম, কেন অর্ধবেদ্য পর্দা ব্যবহৃত হচ্ছে সেটা দরকার,
অন্ত অভিস্রাবণ, বহি অভিস্রাবণ, সমসারক, অতিসারক এবং আমরা বলতে পারি লঘু সারক। এই তিনটা পার্ট আমাদের পড়তে হবে, হাইপো, হাইপার, আইসো। এবং এর যে প্রশ্নগুলো পড়ছে সেগুলো আমাদের পড়তে হবে। অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে আমরা যে ব্যাপন অভিস্রাবণ কেন দরকার সেটা আমাদের পড়তে হবে। তারপরে আমরা পড়বো যে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন কেন, ব্যাপনের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা এখানে পড়বো। তারপরে ব্যাপন অভিস্রাবণের পার্থক্য, অন্ত অভিস্রাবণ, বহি অভিস্রাবণের পার্থক্য। তারপরে আমরা বলতে পারি উদ্ভিদ দেহে ব্যাপন এবং অভিস্রাবণের গুরুত্ব, এটা আমাদের পড়তে হবে। তো এই প্রত্যেকটা পার্ট আমরা যদি পড়ি তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা কমপ্লিট হবে, নচেত আমাদের এই কিন্তু বইয়ের এই জায়গাটা কমপ্লিট সম্ভব না। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে বারবার করে আবার বলবো, বইগুলোকে খুব ভালো করে পড়ো, না পড়লে কিন্তু কোনো মতেই কমপ্লিট করতে পারবা না। দেখো এই যে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে আমরা একটু খুব ভালো করে মন দিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের প্রশ্নগুলো খুব সহজে আমরা করে ফেলতে পারবো এবং আমাদের এই প্রশ্নগুলো অনেকটা কার্যকরী। দেখো একটি কোশ্চেন আমার মাথায় আসলো যে আমাদের লবণ কি কাজ করে। দেখো আমরা যদি বলি লবণ কি কাজ করে, এই যে আমাদের যে পেশি যে আছে, এই পেশিগুলো যে সচল, এই পেশিগুলো সংকোচন প্রসারণ কিন্তু সাহায্য করে স্বাভাবিক কাজ করতে, কারণ পেশিতে টান পড়ে গেলে আমরা কিন্তু কাজ করতে পারবো না, সেটা কিন্তু লবণের অভাব হলেই কিন্তু আমরা কিন্তু দেখতে পারি। এবার দেখো আমাদের একটি কোশ্চেন ছিল যে তুমি লবণ দিয়ে কি ভাত খাও। দেখো লবণ ছাড়া ভাত খেতে আমরা ভালোবাসি কি বাসি না সেটা যাচ্ছি না, কিন্তু আমরা যদি অত্যাধিক লবণ খাই সেটা আমাদের পক্ষে ক্ষতিকর। কিন্তু লবণ আমাদের শরীরে প্রয়োজনীয়, কারণ লবণগুলো আমাদের শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম আয়ন যে থাকে, ঠিক আছে, সেই আয়নগুলো কিন্তু আমাদের তৈরি করতে সাহায্য করে। তাহলে আমরা বলতেই পারি সাধারণ লবণযুক্ত যদি আমরা খাবার খাই সেটা আমাদের দেহে খুব সহজে প্রবেশ করে, সেটা আমাদের কাজে দেয়। এটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। তাহলে দেহের জলের পরিমাণ সঠিক থাকা দরকার কেন, কারণ দেখো দেহ তো আমাদের একটা অংশ, যে অংশটা শরীর বা বিভিন্ন জলের মাধ্যম দ্বারা তো কাজ চলছে, এইটা যদি সঠিকভাবে না হয় তাহলে আমরা আমাদের শারীরবৃত্তীয় কাজ করতে পারবো না। শারীরবৃত্তীয় কাজ যদি না করতে পারি তাহলে আমাদের কিন্তু সমস্যা দেখা দেবে। দেখো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, কোনো আওয়াজ নেই, কেন ফ্যান চালাচ্ছি না, পুরো দেখো ঘামছি। এই যে ঘামছি, দেখো জামা যদি দেখো তাহলে বুঝতে পারবা, দেখো জামা ঘামছে। এই যে ঘামছি, আমার শরীর থেকে কিন্তু কিছু পরিমাণ জল বেরিয়ে গেল। এই যে জলটা বেরোলো, এই ক্ষেত্রে দেখো যে ঘাম দেখা যাচ্ছে। এই যে জল যদি আমি না খাই তাহলে কি হবে, কি আমার পরবর্তী যে সারাক্ষণের যে সারা দুপুরের যে কাজটা সেটা কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো না। জলের যদি কোনো কারণে সমস্যা দেখা দেয়, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ মারা যায়, মানুষের ক্ষেত্রে মানুষ হয়তো মারা যায় না, কিন্তু তার শারীরিক সমস্যা দেখা দেয়, সারা দিনের ক্ষেত্রে একটা কার্যকারিতার ক্ষেত্রে কাজ সে ভালো মতো করে করতে পারে না, সেটা একটা সমস্যা দেখা যায়। তাহলে জলের কিন্তু প্রয়োজনীয়তা আছে, জল ছাড়া কোনো মতেই সম্ভব না। দেখো জল কখন আমাদের দরকার, যখন আমার পিপাসা পাই। দেখো আমার এখন জলের পিপাসা পেয়েছে, তোমাদের ক্লাস শেষ করে আমি একটু জল খাবো, আবার জল খাবো। আবার কখন, ধরো প্রচন্ড এই যে জল যদি না খাই তাহলে কি হবে, আমার শরীরে কিন্তু একটা ক্লান্তি অনুভূতি আসছে, যে তোমাদের এতক্ষণ ধরে প্রায় 50 মিনিটের উপর ধরে আমি ক্লাস নিচ্ছি, তাহলে আমার শরীরে তো একটা ক্লান্তি আসবে। এই ক্লান্তিটাই কিন্তু আমার শরীরে কিন্তু একটা সমস্যা তৈরি করছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি, আমাকে জল খেতে হবে। আর তাছাড়া আমাদের দেহে জলের প্রয়োজনীয়তা যদি বলি, দেখো জল তো আমাদের তরল রূপে শরীরের মধ্যে থাকছে, আমাদের দেহের বিভিন্ন খাদ্যবস্তু হোক, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো রেচন পদার্থ আমাদের কিন্তু স্বাভাবিকভাবে পরিবহনের ক্ষেত্রে সাহায্য করছে। এই পরিবহনটা কিন্তু জলই করে, জল ছাড়া কেউ করতে পারে না। তাই জল আমাদের শরীরে খুব প্রয়োজনীয়। এবং আমরা অনেকে কি করি, কলেরা বা যে কোনো সমস্যা হতে গেলে আমরা বাড়িতে লবণ চিনি জল খাই, অথবা হসপিটালে যদি আমাদের ভর্তি হয়, দেখো আমরা কি হয় কি, যখন আমাদের শরীরে জলের পরিমাণ কমে যায় তখন আমাদের কি হয় কি, ওআরএস দিয়েও যখন চলে না তখন আমাদের হসপিটালে ভর্তি করতে, তখন আমাদের স্যালাইন চালানো হয়। সেই স্যালাইনটাও কিন্তু একটা লবণের আয়ন, সেটা আমাদের জলের ঘাটতি পূরণ করে। সে সময় আমাদের কোনো কিছু খেতে দেওয়া হয় না, সেই স্যালাইনটাই আমাদের খাদ্য। যাই হোক, আশা করি তোমাদের এই চ্যাপ্টারের জায়গার সমস্যাটা করবে না। তোমরা প্রত্যেকে ভিডিও দেখো, আমি এর মধ্যেই তোমাদেরকে ডেট জানিয়ে দিব তোমাদের কবে আমি পরীক্ষা নিচ্ছি। এবং এই পরীক্ষার ডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের আবার বলছি প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আমি অনলাইনেই নিব। এবং পরীক্ষা দেওয়ার পরে 10 মিনিট মতো সময় দেওয়া হবে, সেই 10 মিনিটেই তোমাদের খাতা সাবমিট করতে হবে, তারপরে সেই খাতার অংশটা বন্ধ হয়ে যাবে, তোমরা খাতা পাঠাতে পারবে না। তাই প্রত্যেকে কিন্তু পড়ো, ঠিক আছে। এই সপ্তাহটার পরে শনিবার আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, শনিবারই নিব। তোমরা প্রত্যেকে পড়ো, আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, তোমরা কে কত পেতে পারো। কারণ পরীক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, আমি আলোচনা তোমাদেরকে করে দেবো, আর তোমরা কিন্তু মাথায় রেখো। এবং অ্যানুয়াল
যখন শুরু করবো তখন অ্যানুয়াল নিয়ে চলবো, আমি ফার্স্ট টার্মও নিতে পারি এবং তার সঙ্গে সেকেন্ড টার্মেরও কিছু অংশ দিতে পারি। আমি কি করবো এখনো জানি না, আমি সেটা তোমাদেরকে একটু মেনশন করলাম। তো প্রত্যেকে পড়ো, 2টো চ্যাপ্টার আমাদের শেষ, আর সেখান থেকে তো কোনো কিছু জায়গা নেই, তোমরা প্রত্যেকে করো। আর এরপরে পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই পরীক্ষাগুলো দিব এবং সেখানে কিন্তু প্রশ্নগুলো পরীক্ষা নেওয়ার পরে তোমাদের কিভাবে তোমরা সেটাকে নাম্বার নোট ডাউন করবে সেটাও আলোচনা করে দেবো এবং তোমরা তোমাদের বারবার করে খাতাটাকে মিলিয়ে তোমরা কত নাম্বার পাচ্ছ সেটাও আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো। সেটা পরীক্ষার 1 দিন পরে হোক বা 2 দিন পরে হোক, সেটা নিয়ে করা হবে। ঠিক আছে?